এবং ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক, এই জিনিসটা প্রথমত এভিডেন্স এবং এরপরে লিগাল প্রভিশনটা এই ট্রাইব্যুনালের সামনে আমি প্লেস করার চেষ্টা করব। Now, before I go to the legal arguments, I'll show you Lordships the documents we have submitted with the document volume, that is পঞ্চম খণ্ড নাকি এই বই, পঞ্চম খণ্ড। এই বইটা আলাদাভাবে যদি ফার্স্ট খণ্ডটা থেকে থাকে বিষয় এটা দিয়ে দেন, এটা প্রথম খণ্ডটা এইতে পেজ নাম্বার সূচিপত্রের পরপরই, সূচিপত্র যেখানে শেষ হচ্ছে সেটা। पानी के तरह এখানে সূচিপত্র যেখানে শেষ হয়েছে সেখান থেকে বাংলাদেশের ম্যাপ যে জায়গাটাতে আছে সেইটাতে আমি নিয়ে যাচ্ছি। এইখানে রাইট হ্যান্ড সাইডে বিভাগ ভিত্তিক শহীদদের তালিকা। ঢাকা সিটিতে 118 জন, সিলেট বিভাগে 28 জন, ঢাকা বিভাগে 127 জন, রাজশাহী বিভাগে 55 জন, বরিশাল বিভাগে 74 জন, খুলনা বিভাগে 59 জন, চট্টগ্রাম বিভাগে 105 জন, রংপুর বিভাগে 50 জন, ময়মনসিংহ বিভাগে 75 জন, মোট 691 জনের তালিকা এই বইটা যারা তৈরি করেছেন তারা পেয়েছেন। যদিও জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের তথ্য অনুযায়ী 1400-র বেশি, সেটা ভিন্ন জিনিস, কারণ অনেক মানুষ এখন এটা জুলাইয়ের ইনফ্যাক্ট শুরু হয়েছে জুলাইয়ের 13 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে এই বইয়ের তথ্য অনুযায়ী তারা এখানে 691 জনের কমপ্লিট পিকচার, তাদের বায়োডাটা, তাদের ডিটেল সহ তারা এই বইটা প্রকাশ করেছে। এই মানচিত্রটা যদি দেখেন একটু, সেখানে ম্যাপ করে তারা বুঝিয়েছেন কোন ডিস্ট্রিক্টে কোথায় কতজন শহীদ হয়েছেন। এই মানচিত্রটাকে যদি আমরা সামনে রাখি তাহলে ওয়াইড স্প্রেডের যে অবস্থা, যেটা ওয়াইড স্প্রেড ইন নেচার, সেই জিনিসটা আমাদের সামনে ক্লিয়ার হবে যে এই অ্যাটাকটা হয়েছিল 56,000 বর্গমাইল জুড়ে এবং সর্বত্রই বাংলাদেশের সকল প্রান্ত জুড়ে এই অপরাধটা সংঘটিত হয়েছিল, যেটার সংখ্যা, পারপিট্রেটরের নাম্বার এবং ভৌগোলিক যে বিস্তৃতি, এই তিনটা জিনিসকে সামনে রাখলে বোঝা যায় ইট ওয়াজ ওয়াইড স্প্রেড। এইটা দেখানোর পরেই আমি লিগাল যে আমাদের রিকোয়ারমেন্টস কি কি আছে সেই জিনিসটার দিকে যাব। ফার্স্ট অফ অল আমি আমার লেজিসলেশন থেকে শুরু করব। আমাদের লেজিসলেশনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির যে বর্ণনা আছে সেকশন 3 সাবসেকশন 2A, টুতে বলা হচ্ছে the following acts or any of them are crimes within the jurisdiction of a tribunal for which there shall be individual responsibility, namely A. Crimes against humanity, namely murder, extermination, enslavement, deportation or forcible transfer of population, imprisonment, abduction, confinement, torture, rape, sexual exploitation, enforced disappearance, human trafficking, sexual slavery, enforced prostitution, forced pregnancy, enforced sterilization or other inhuman acts when committed as a part of widespread or systematic attack directed against any civilian population with the knowledge of attack or persecution on political, racial, ethnic, religious grounds, whether or not in violation of the domestic law of the country where perpetrated. So, for being a crime against humanity, 3 major criteria. The attack must be widespread or systematic. এটা কিন্তু আলাদা ডিসজাংটিভ। Attack directed against any civilian population with knowledge of the attack. With knowledge of the attack. Or persecution. মানে এই পর্যন্ত এসে ডিসজাংটিভ। On political. Persecution on political, racial, ethnic or religious grounds. Or religious grounds.
পারসিকিউশনটা হতে পারে এই সমস্ত গ্রাউন্ডে, পলিটিক্যাল গ্রাউন্ডে হতে পারে, রেশিয়াল গ্রাউন্ডে হতে পারে, এথনিক গ্রাউন্ডে হতে পারে। আমাদের এখানে আমরা পলিটিক্যাল পারসিকিউশনের বিষয়টাই শুধু এখানে থাকবে, একটা অংশ পলিটিক্যাল পারসিকিউশন, বাট এটা খুব ব্যাপক মাত্রায় না। আমাদেরটা মূলত হবে মার্ডার, টর্চার। এই জিনিসগুলো হবে on the basis of political. widespread and systematic. No, on না, না, political ratio. না, ওটা কমপ্লিটলি ডিস্টিংক্ট অফেন্স। আমি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়াইডস্প্রেড, সিস্টেম্যাটিক অ্যাটাক সব বাদ, শুধু যদি পারসিকিউশন হয়, পারসিকিউশন অন, Only persecution. পারসিকিউশনের ক্ষেত্রে ওইটা পারসিকিউশনটা কি কি গ্রাউন্ডে হতে পারে, সেটা হচ্ছে পলিটিক্যাল গ্রাউন্ডে হতে পারে, রেশিয়াল, রিলিজিয়াস ইত্যাদি। পারসিকিউশনের অ্যালিগেশন নিয়ে আমাদের নাড়াচাড়া না করলেও চলবে। আমরা মূলত আছি ক্রাইমস widespread and systematic attack directed against civilian population with knowledge of attack. তো এখানে ক্রাইটেরিয়া হচ্ছে widespread and systematic attack, widespread or systematic, then হচ্ছে directed against any civilian population, second criteria. Political, racial, ethnic, religious, for persecution. এই পারসিকিউশনটা কিন্তু কমপ্লিটলি ডিস্টিংক্ট। এর আগে তো কোনো পুলিশ তো না না, মানে আমি পড়ছি, এটা ইন্টারন্যাশনালি প্র্যাকটিসড এবং এটা ভালো করে পড়লে ক্লিয়ার হবে। আমি বলি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি নেমলি কি কি জিনিস, এই মার্ডার থেকে শুরু করে টর্চার, প্রস্টিটিউশন, sterilization or other inhuman acts when committed as a part of widespread and systematic attack directed against civilian population with the knowledge of the attack. এই পর্যন্ত এসে থেমে যাস, এই পর্যন্ত একটা। or তারপরে এই আগেরটুকু সম্পূর্ণটা ডিসজাংটিভ, or এইসব কিছুই হলো না, শুধু পারসিকিউশন হয়েছে অন পলিটিক্যাল, রেশিয়াল, এথনিক অর রিলিজিয়াস গ্রাউন্ডস, দেন ইট ইজ এ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। ওইখানে widespread and systematic দরকার নেই। মানে am I clear to you? এখন আমি এইটার সমর্থনটা ইন্টারন্যাশনাল লতে কিভাবে আছে, এলিমেন্টস অফ ক্রাইমসে কিভাবে আছে, ওইখানে আমি যাচ্ছি। এখন আমরা আমাদের বলেছি যে এলিমেন্টস অফ ক্রাইমস এর ব্যাপারে আমরা রোম স্ট্যাটিউট থেকে নেব, যেটা আমাদের লেজিসলেশনে আছে। কোথায় আছে? এক্সপ্লানেশন, মানে এইটার শেষে যদি দেখেন, আমাদের লয়ের বইটা দেন ওনাকে। হ্যাঁ, এটার মধ্যেই আছে, সেকশন 2 এর নিচে যেটা আছে এক্সপ্লানেশন, ওখানে দেখলে পাবেন। এটা রোম স্ট্যাটিউট এইটার মধ্যে আছে, যেটুকু আমাদের দরকার এটার মধ্যে আছে। মানে এখন আমি দেখাচ্ছি এই বইয়ের পেজ 4 সেকশন 2 এর নিচে যে এক্সপ্লানেশন আছে, ওইখানে আমি একটু দেখিয়ে তারপরে রোম স্ট্যাটিউটে যাব। পেজ 4 উপরে থেকে সেকশন 2 এর নিচে যে মাঝখানে এক্সপ্লানেশন বলে শব্দটা আছে, ফর দি পারপাস অফ ডিফাইনিং দি টার্মস অ্যাটাক, persecution, enforced disappearance, sexual slavery, enforced prostitution, forced pregnancy, enforced sterilization. A tribunal shall apply the definition set out in Article 7.2 of the Rome Statute of the International Criminal Court, which Bangladesh has ratified on 23rd March 2010. তার মানে আমি রোম স্ট্যাটিউটের আর্টিকেল 7.2 তে যাব। Now you will may jump to Rome Statute, that starts from page 68. jurisdiction, but elements টা আরেকটু পরে আমি 68 টা পড়ে দিচ্ছি। আর্টিকেল 7, crimes against humanity. For the purpose of this statute, crimes against humanity means any of the following acts when committed as a part of widespread or systematic attack directed against any civilian population with the knowledge of attack. কি সেটা নেক্সট পেজে, murder, extermination, enslavement, deportation of or forcible transfer of population, imprisonment or other severe deprivation of the physical liberty in violation of the fundamental rules of the international law. এখানে ঠিক আছে, রোম স্ট্যাটিউটে আমাদের যে ড্রাফটিংটা ভেরি মাচ মিস্টেকেন। আমরা অ্যাটাক অর পারসিকিউশন, এতে অ্যাটাকের অল্টারনেটিভ পারসিকিউশন মিন করে, ওটা কমপ্লিটলি ডিসজাংটিভ। এই যে রেশিয়াল, পলিটিক্যাল, এথনিক্যাল, এগুলা সবগুলোর সাথে কমন ফ্যাক্টর হিসেবে চলে আসে, কিন্তু এটা
রোম স্ট্যাটিউটে আবার ঠিক আছে। ক্লিয়ার আছে, যেহেতু আমাদেরকে আইনে বলে দিচ্ছে রোম স্ট্যাটিউট আমরা ফলো করবো, সো মানে আমাদের জন্য একটা ক্লিয়ার গাইডলাইন এখানে আছে। মানে এইখানে আমি এসে আর্টিকেল 7(2) তে আসছি এবার। আমরা ওইটা exactly 24 এর পরে এই নলেজ অফ অ্যাটাক এবং ওয়াইডার সিস্টেমের কথা হয়েছে, এর আগে আবার এটাকে আমরা ব্যাখ্যা হিসেবে দিতে পারি এই রোম স্ট্যাটিউট এক্স্যাক্টলি 771 থেকে। এক্স্যাক্টলি। মানে এখন 7(2) তে ফর দি পারপাস অফ প্যারাগ্রাফ 1 যেটা ওই যে এলিমেন্টস গুলো বললো, এ অ্যাটাক ডাইরেক্টেড এগেইনস্ট এনি সিভিলিয়ান পপুলেশন মিন্স এ কোর্স অফ কন্ডাক্ট involving the multiple commission of acts referred to in paragraph number 1 against any civilian population pursuant to or in furtherance of a state organization policy to commit such attack. Well, I am reading it again. Attack directed against any civilian population means a course of conduct involving the multiple commission of acts referred to in paragraph number 1 against any civilian population pursuant to or in furtherance of a state or organizational policy to commit such attack. So this is regarding crimes against humanity. Extermination, enslavement দরকার নেই আমার। টর্চার তে যদি আসি নেক্সট পেজে, এটা মাল্টিপল কমিশন হইতো, মাল্টিপল কমিশন যেটা হয়েছে জুলাই আগস্টে, প্রতিদিন একই অফেন্স, প্রতিদিন একটার পর একটা হয়েছে। Torture means the intentional infliction of severe pain or suffering, whether physical or mental, upon a person in the custody or under the control of the accused, except that torture shall not include pain or suffering arising only from inherent or incidental to lawful sanctions. এটা বাদে যা কিছু সবকিছু টর্চার। আর পারসিকিউশনের বল এটা আছে জিতে, persecution means the intentional and severe deprivation of fundamental rights contrary to international law by reasons of identity of the group or collectively. The persecution এখানে যেহেতু গ্রুপ আইডেন্টিফিকেশন নাই, and there is no group, কারণ একেবারে সিভিলিয়ান পপুলেশন, এটা গ্রুপ হিসাবে আইডেন্টিফিকেশন করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা পারসিকিউশনের দিকে যাচ্ছি না, আমাদের এটা সিম্পলি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অ্যাজ মার্ডার এন্ড টর্চার। রাইট, এখন এলিমেন্টস অফ ক্রাইমস এ যাচ্ছি, এইটার ফার্দারেন্সে ইফ ইউর লর্ডশিপ মে হ্যাভ এ লুক অ্যাট পেজ 78 Article 7, 78 in the bottom, more or less, starts from middle. Article 7, crimes against humanity. Introduction দিয়েছে এখানে, explanation দিয়ে সুন্দর করে। Since Article 7 pertains to international criminal law, its provisions consistent with Article 22 must be strictly construed, taking into account that crimes against humanity as defined in Article 7 are among the most serious crimes of concern to the international community as a whole, warrant and entail individual criminal responsibility, and require conduct which is impermissible under generally applicable international law as recognized by the principle of legal system of the world. Two will be more relevant. The last two elements for each crime against humanity described in the context in which the conduct must take place. These elements clarify the requisite participation and knowledge of a widespread or systematic attack against a civilian population. However, the last element should not be interpreted as requiring proof that. What is last element? Last means widespread, systematic and knowledge. একটা হলো widespread, systematic, civilian population, আর থার্ডটা হচ্ছে knowledge. Requiring proof that perpetrator had knowledge of all the characteristics of the attack or precise details of the plan or policy of the state or the organization. In the case of an emerging widespread or systematic attack against a civilian population, the intent clause of the last element, that is the knowledge, indicates that the mental element is satisfied if the perpetrator intended to further such an attack. মানে পুরো নলেজ তার থাকা দরকার নাই, তার ইন্টেনশন থেকে যদি সে বুঝতে পারে যে ইন্টেনশন হচ্ছে এখানে মারার, তাহলেই ধরে নেওয়া হবে তার নলেজটা আছে। আচ্ছা, এগুলো এক্সপ্লানেশন মানে আমি এলিমেন্টে যাচ্ছি একটু পরে। দেন মানে 3, attack directed against a civilian population. In this context, elements is understood to mean a course of conduct involving the multiple commission of acts referred to in Article 7, paragraph 1 of the statute,
against any civilian population. Pursuant to or in furtherance of a state organizational policy to commit such attack, the acts need not constitute a military attack. Well, it is important. The state need not constitute a military attack. It is a military attack now. It is understood that policy to commit such attack requires that the state or organization actively promote or encourage such an attack against a civilian population. Now, my lord, the next page. Article 7(1)(a), crimes against humanity of murder. Murder এর জন্য কি কি এলিমেন্ট লাগবে? Element হচ্ছে the perpetrator killed one or more persons. 2. The conduct was committed as a part of widespread or systematic attack directed against the civilian population. 3. Perpetrator knew that the conduct was a part of or intended the conduct to be part of a widespread or systematic attack. Then Article 7(e) in the right hand side. The perpetrator knew with the knowledge of attack, যেটা আমাদের আইনে আছে, যে অফেন্সটা করলো সে জানতো that the conduct was a part of or intended the conduct to be part of widespread or systematic attack. সে জানতো যে এই যে আক্রমণটা আমরা করছি এটা একটা কম্বাইন্ড প্ল্যানের অংশ। এইটা যার নলেজে থাকতে হবে যে আমরা যে কাজটা করছি এটা একটা কম্বাইন্ড প্ল্যানের অংশ, এই জিনিসটা তার জানা থাকতে হবে। আচ্ছা, এক্সাম্পলটা একটা হচ্ছে যে সে যখন গুলি করছে সে জানে যে এই গুলি করার আদেশটা সর্বত্র দেওয়া আছে, যেমন ডিএমপি কমিশনার ওয়্যারলেসের মধ্যে বলে দিচ্ছে গুলি করো, লিথাল ওয়েপন ব্যবহার করো। ইট ইজ কমন নলেজ। তার মানে যে গুলি করছে, যে মেসেজটা পাচ্ছে, সে তখন জানে যে আমাকে এই গুলি করার নির্দেশটা দেওয়া হয়েছে এবং এটা সবার উদ্দেশ্যে করা হয়েছে। সো হি হ্যাড দি নলেজ যে এই অ্যাটাকটা সবাই মিলে আমরা করছি। এইটা প্রমাণিত হবে এইভাবে, চট্টগ্রামে যে পদ্ধতিতে গুলি করা হয়েছে, যে নামা মাত্র গুলি করবে, দেখা মাত্র গুলি করবে। রংপুরে একই পদ্ধতিতে গুলি করা হয়েছে, কুষ্টিয়াতে একই পদ্ধতিতে গুলি করা হয়েছে, ঢাকাতে করা হয়েছে। প্যাটার্ন অফ দি অ্যাটাক যদি দেখা হয় তখন বোঝা যাবে যে এটা সবাই জানতো যে আসলে কি করতে হবে। দ্যাট ইজ দি নলেজ। নাও মাই লর্ড, আমি ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক বলতে কি বোঝায় এটার একটা নোট আমি দিয়েছি ইন্টারন্যাশনাল লর উপরে বেস করে, সেটার একটা ফার্স্ট মানে আমি একটু পড়ে দিই, খুব ছোট নোট যেহেতু, যেটা আমি ল প্লেস করলাম অন দি বেসিস অফ দ্যাট। Meaning of the terms widespread and systematic in the definition of crimes against humanity. The terms widespread and systematic are critical legal threshold distinguishing crimes against humanity from isolated or random criminal acts. A single act can qualify as a crimes against humanity if it occurs within the broader context of an attack that is either widespread or systematic. এটা কোথায় প্রিন্সিপালটা লেট ডাউন আছে? তাদিস ট্রায়াল, ফর্মার ইউগোস্লাভিয়ার যে জাজমেন্ট গুলো মানে আজকে আমি রেডি করতে পারি, কালকে দিতে পারবো। তাদিসের ট্রায়াল চেম্বার, মানে ইন্টারন্যাশনাল কোর্টগুলোতে ট্রায়াল চেম্বার এন্ড অ্যাপিল চেম্বার বলে, আমাদের যেটা ট্রায়াল কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন ওরা হচ্ছে ট্রায়াল। তাদিসের ট্রায়াল জাজমেন্ট প্যারাগ্রাফ নাম্বার 649 এবং ব্লাস্কিক আপিল কেসে প্যারা নাম্বার 101, এই দুই জায়গাতে এই কথাটা বলা হয়েছে that the acts of the accused do not need to be widespread or systematic individually. They must only form part of a larger campaign that meets the threshold. এটা কোথায় আছে? এই উচ্চারণ করা এমস্কিক ট্রায়াল জাজমেন্ট প্যারাগ্রাফ নাম্বার 437, ব্রিমা ট্রায়াল জাজমেন্ট প্যারাগ্রাফ নাম্বার 215, কুনারাক অ্যাপিল জাজমেন্ট প্যারাগ্রাফ নাম্বার 96. Then the term widespread. Widespread denotes that the large-scale nature of the attack, particularly in terms of number of the victims affected. It refers to massive, frequent, large-scale action carried out collectively with considerable seriousness. মানে এইটা যদি আমি দেখি বা আমি যেটা ইতিমধ্যে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন সারা দেশ জুড়ে হয়েছে, হিউজ ইন নাম্বার এবং কনসিকুয়েন্সটা হচ্ছে সিভিয়ার। এইটা যদি হয় তাহলে লার্জ স্কেলে হলো নাম্বার অফ ভিকটিমস, সেখানে আমরা 25 থেকে 35,000 ভিকটিম হয়েছে, তার মধ্যে 1400 শহীদ হয়েছে। এই যে হিউজ নাম্বার, এইটাকে রেফার করে ম্যাসিভ, ফ্রিকুয়েন্ট, লার্জ স্কেল অ্যাকশন ক্যারিড আউট কালেকটিভলি। সব জায়গায় কালেকটিভলি হয়েছে, পুলিশ করেছে, সাথে অন্যান্য যে অক্সিলারি ফোর্স হিসাবে পলিটিক্যাল অর্গানাইজেশন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তারা কালেকটিভলি পার্টিসিপেট করেছে
উইথ কনসিডারেবল সিরিয়াসনেসের ব্যাপারে আমরা দেখিয়েছি যে লেথাল ওয়েপন ব্যবহার করা, পিঠে ছেঁকিয়ে গুলি করে দেয়া, হত্যার পরে তাকে ট্রিটমেন্ট করতে না দেয়া, পোস্টমর্টেম করতে না দেয়া, আবার লাশকেও পুড়িয়ে ফেলা, দাফন করতে বাধা দেয়া, যত লেভেলের সিরিয়াসনেস বা অ্যাট্রোসিটি করা সম্ভব সবকিছু এখানে আছে। সো দ্যাট ইট কনস্টিটিউটস দি এলিমেন্টস widespread. This includes the cumulative effect of a series of inhuman acts or the signature effect of an inhuman act of extraordinary magnitude. Singular. Singular. Then the word systematic. Systematic refers to the organized and non-random nature of attack. It implies a pattern, methodical plan, often implemented with the use of significant public or private resources. With the use of significant public or private resources. এটা তাদিসের ট্রায়াল চেম্বারের জাজমেন্ট, মানে এখানে যদি সিগনিফিকেন্ট রিসোর্সের কথা বলা হয়, হোল স্টেট মেশিনারি এখানে ইনভলভড। হেলিকপ্টার দেওয়া হয়েছে, ড্রোন ব্যবহার করা হয়েছে, এপিসি ব্যবহার করা হয়েছে, লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করা হয়েছে, পুরো পুলিশ বাহিনীকে এনগেজ করা হয়েছে, ইন্টেলিজেন্স এজেন্সিকে ব্যবহার করা হয়েছে, ইন এডিশন পলিটিক্যাল এলিমেন্টস দ্যাট ইজ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে ব্যবহার করা হয়েছে। So the substantial amount of resources has been used for Organized and concerted. Exactly. এবং several judgments, international judgment যেগুলো ক্রাইটেরিয়া তারা জাজমেন্টের মাধ্যমে সেট আউট করেছে যে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ রিসোর্সেস যদি ব্যবহার হয় অফ দি স্টেট অর দি অর্গানাইজেশন, সেটাও ধরে নেওয়া হবে যে ইট ইজ সিস্টেম্যাটিক, যেটা তাদিসের জাজমেন্টে এবং ব্ল্যাগোজেভিকের জাজমেন্টে এটাও ক্ষেত্রেও একই কথা হয়েছে। মানে এই জাজমেন্ট থেকে, ওই তাদিসের জাজমেন্ট থেকে যে কয়েকটা ইন্ডিকেটর এখানে তুলে আনা হয়েছে সেগুলো হচ্ছে যে পলিটিক্যাল আর আইডিওলজিক্যাল অবজেক্টিভ থাকতে হবে আক্রমণটার। দুই হচ্ছে লার্জ স্কেল অর রিপিটেড অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাক্টস এগেইনস্ট সিভিলিয়ানস। তিন নাম্বার হচ্ছে ইউটিলাইজেশন অফ সাবস্টেন্সিয়াল রিসোর্সেস। চার নাম্বার হচ্ছে ইনভলভমেন্ট অফ হাই লেভেল পলিটিক্যাল অর মিলিটারি অথরিটিস। এই চারটা জিনিস থাকতে হবে ফর বিং এ সিস্টেম্যাটিক অ্যাটাক। পলিটিক্যাল আর আইডিওলজিক্যাল, পলিটিক্যাল অবজেক্টিভ ডেফিনেটলি তার পলিটিক্যাল অবজেক্টিভ ছিল যে 2041 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নিরঙ্কুশ ক্ষমতা চান। তিনি এবং তার পরিবারকে দেবতার আসনে বসাবেন। এই যে আমি ক্ষমতা চাই, আমি উন্নয়ন করতে চাই এবং আমি প্রতিপক্ষকে রাখবো না, দ্যাট ইজ দি পলিটিক্যাল আইডিওলজিক্যাল অবজেক্টিভ তার। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী থাকবে না, প্রতিপক্ষ থাকবে না, একদলীয় শাসন হবে, শুধু শেখ মুজিবের বন্দনা হবে, পূজা হবে, আমার মায়ের নামে বাপের নামে ইনস্টিটিউশন হবে, সড়ক যোগাযোগ হবে। উনি বলেন দেশটা তো আমার বাপের, বাপ স্বাধীন করেছে। সুতরাং এই যে পলিটিক্যাল অবজেক্টিভ behind the all actions of the accused in question. These elements indicate a deliberate strategy targeting civilian population and distinguish such attacks from spontaneous or isolated acts. Although a formal plan or policy is not a legal requirement, its existence can serve as evidence supporting the systematic character of acts. এটা বলেছে কোনারকের জাজমেন্টে আমরা কালকে দিয়ে দেব প্যারাগ্রাফ 98 এ। The presence of consistent pattern of conduct such as repeated crimes with similar methods may suffice to establish this requirement even in the absence of explicit state or organizational planning. The determination of whether an attack is widespread or systematic is fact specific and must be made on the totality of the evidence. এটা বলেছেন ব্ল্যাগোজেভিকের কেসে, এটা অ্যাপিল চেম্বার প্যারাগ্রাফ নম্বর 101। The chamber must identify the targeted civilian population and evaluate the means, methods, resources and results of attack. So these are the criterion for being widespread and systematic.
রেফারেন্স দিচ্ছেন, এগুলো তো পড়ানো মানে এই জন্য আমি ওই প্যারাগ্রাফ গুলো কোট করে করে আমি আপনাদেরকে দেবো। ও ওগুলো তো ওই যে ল্যাটিন টার্ম আছে, তো ল্যাটিন উচ্চারণ করাটা কঠিন, বোঝা যায় দুই চার। বোঝা যায় এগুলো হবে কি হবে না। এটা দেন তিনটা। আচ্ছা, মানে এইটাকে যেটা আমি লেটেস্ট দিলাম, এটার আগে আরেকটা জিনিস, রোম স্ট্যাটিউটের উপরে যে বইটা, সেখান থেকে আরেকটা জিনিস আমি যেটা নিয়ে এসেছি সেটা একটু দেখো। এই তিনটা দিয়ে তিনটা আছে না বেশি কাছে, দেখেন তো। ঠিক আছে, মানে এটা হচ্ছে এই বইয়ের কপি। পসিবলি আপনাদের চেম্বারে এটা থাকার কথা একটা, যদি না থাকে তাহলে আমরা পরে দিতে পারবো। এই বই থেকে আমি ফটোকপি করেছি। এইটা মানে যে ফটোকপিটা দিলাম, ওই পেজ 167 যেটা আছে, প্রথম পেজটা মনে হয়। Widespread or systematic attack directed against any civilian population. The statute clearly advises that the attack can be widespread or systematic in nature. As we have already seen above, this alternative approach is supported by the This alternative approach is supported by the case law and the prevailing view of the literature. The widespread or systematic requirement is the most widely accepted international element for distinguishing the crimes against humanity from common crimes, which do not rise to the level of crimes under international law. The disjunctive element, however, is a late development. It did not appear in the St. Petersburg Declaration of 1868. মানে এটাই পর্যন্ত যাক, তার নিচে এসে মানে এই যে ছোট নোটটার নিচে, the Nuremberg Tribunal described some of the crimes against humanity involved in the case, holding that the policy of terror was certainly carried out on a vast scale and in many cases was organized and systematic. তার নিচে এসে 19 প্যারাগ্রাফ 19 যেটা এখানে মাইলর, the term widespread has mainly a quantitative meaning referring to the scale of attack or equivalently to the large number of victims. এই সিমিলার জিনিসগুলো এখানে এসছে আমাদের। আর সিস্টেম্যাটিকের ব্যাপারে মাইলর পেজ 170 যদি যান, পেজ 170 মাইলর উপর দিক থেকে সেকেন্ড প্যারাগ্রাফটা, the LLC state further that the Nuremberg Charter did not include such requirement, but noted that the Nuremberg Tribunal had described many of inhuman acts as having been committed as a part of policy of terror and in many cases being organized and systematic. Some of the early decisions of the ICTY, that is International Criminal Tribunal for former Yugoslavia, and ICTR, International Criminal Tribunal for Rwanda, trial chambers interpreted that the term as setting a very high threshold. For example, the Tadis trial, the judgment I have already referred, the Tadis trial chamber interpreted term systematic as indicating a pattern or methodical plan, and the Akaisu trial chamber stated Tadiko bola Tadicho bola দুটোই বলে, দুটোই বলে, মানে মিলেশোভিচ, এটা মিলেশোভিকও বলা যায়। বলকান অঞ্চলে যে এবং মিলেশোভিচ, ব্লাস্কিক, ওই সোভিচ, ভিচ, অমুক ভিচ, রুশের সাথে কিছুটা মিল আছে বলকান অঞ্চল। যেমন আলিজা ইজ্জত বেগোভিচ, মুসলিম প্রেসিডেন্ট, ওনার নামও বেগোভিচ। For example, the Tadis trial chamber interpreted the term systematic as indicating a pattern or methodical plan. And the Akaisu trial chamber stated without citing any support that the concept of systematic may be defined as thoroughly organized and following a regular pattern on the basis of a common policy involving substantial public or private resources. মানে এখান থেকে দেখানোর আমার এতটুকু।
এখন মানে নেক্সট আমি যে নোটটা দিয়েছি এইটার থেকে আমি কিছুটা রেফার করবো। ওয়াইড স্প্রেডের উপরে যে থ্রেশহোল্ড গুলো আমরা প্লেস করলাম সেটা আমাদের এই কেসটা কতটা ফুলফিল করে সেটা দেখানোর জন্য আমি নিয়ে আসছি। আমাদের PW23 আমিনা আক্তার, মানে PW23 আমিনা আক্তার যেটা বলেছেন যে এ সময় মাদার ব্রিজের দিক থেকে আওয়ামী লীগ ছাত্র, এটা বের করে দিচ্ছি। এই যে মাদাম পেজ 67 অফ দি পেজ 67, এই যে সাক্ষীদের যেটা এটার 67 মানে এরপর 4 আগস্ট সকাল 8টায় বাসা থেকে বের হয়ে বাগবাড়িতে সমবেত হয়, সেখান থেকে 9টায় ঝুমুর চত্বরে আসি, 12টা পর্যন্ত সেখানে মিছিল করি। ওই সময় মাদাম ব্রিজের দিক থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের 120-30 জন সশস্ত্র অবস্থায় গুলি করতে করতে আমাদের দিকে এগিয়ে আসে। আমরা 30-40 জন মাদাম ব্রিজের দিকে এগিয়ে যাই, তখন বিপরীত দিক থেকে ছাত্রলীগের ছোড়া গুলিতে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়, ঘটনাস্থলে সে মারা যায়। পরে জেনেছি তার নাম ছিল সাদ আল আফনান। আওয়ামী সন্ত্রাসীরা আমাকে ধাওয়া করে ধরে ফেলে, তারা আমাকে মারপিট করতে থাকে। অজ্ঞাতনামা 2 জন আন্দোলনকারী আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যায়, সেখানে 2 দিন চিকিৎসারত ছিলাম। পরে বাড়ি গিয়ে শুনেছি ওই দিনই লক্ষ্মীপুরে 4-5 জন শহীদ হয়েছে, 2 শতাধিক ছাত্র জনতা আহত হয়েছে। এই পর্যন্ত এসে আমি থামছি। যেটা হচ্ছে লার্জ স্কেল এবং লার্জ নাম্বার অফ পার্টিসিপেটরের সংখ্যা কয়েকশো, এবং যে যারা ভিকটিম তারাও লার্জ স্কেলে 200-র মতো আহত হয়েছে, 5-6 জন শহীদ হয়েছে। এইটা ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিকের ক্রাইটেরিয়া ফুলফিল করে, ওয়াইড স্প্রেডের ক্রাইটেরিয়াটা ফুল করে। দেন আসছি মানে PW28 নাসিরউদ্দিন, PW28 নাসিরউদ্দিন ইয়াতে 79 ঠিক আছে। 5ই আগস্ট 2024 তারিখে দুপুর আনুমানিক 12টায় বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে ফেনী ট্রাঙ্ক রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণের জন্য যাই। সেখানে 3-4 হাজার ছাত্র জনতাকে দেখতে পাই, হিউজ নাম্বার। কিছুক্ষণ পর ফেনী পৌরসভা অফিস থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করতে করতে আমাদের দিকে এগিয়ে আসে। সন্ত্রাসীরা যখন পিটিআই গেট পর্যন্ত আসে তখন আমি দোয়েল চত্বরে দাঁড়ানো ছিলাম। তখন আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি আমার ডান পায়ের গোড়ালির বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে যায়। আরেকটি গুলি আমার বাম পায়ের হাঁটুর নিচে লেগে হাড়ে গিয়ে আটকে যায়। এরপর আমি লুটিয়ে পড়ি। আমার সাথে থাকা আন্দোলনকারীদের মধ্যে মোশাররফ হোসেন রিয়াদ, আশরাফ হোসেন রাহাত, ইসমাইল হোসেন সবুজ আমাকে রিকশায় করে ইসলামপুর রোডের মাথায় নিয়ে যায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মহিপাল উপশম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নেই, আমার এক্স রে করা হয়। ওই দিন হাসপাতালে ডাক্তাররা আমার ঢাকায় চিকিৎসা গ্রহণের পরামর্শ দিলেই বাসায় চলে যায়। 9-8 তারিখে ঢাকাস্থ শ্যামলী শেফা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। আমার বাম পায়ের অপারেশন করে বুলেট বের করা হয়। সুস্থ হওয়ার পরে এত তারিখে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি চলে যায়। পরবর্তীতে জানতে পারি ফেনীর মহিপালে 4-8-2024 তারিখে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের গুলিতে 7-8 জন শহীদ হয় এবং আমাদের সাথে নজরুল ইসলাম দুলাল সহ অনেকে আহত হয়। এখানেও একই জিনিস, হিউজ নাম্বার অফ পার্টিসিপেন্টস এখানে ছিল। 3-4 হাজার ছাত্র জনতা আন্দোলনে অংশ নেয়। ছাত্রলীগ, যুবলীগের হিউজ নাম্বার অফ পারপিট্রেটরস আক্রমণ করে এবং আহত এবং নিহতের সংখ্যাও হিউজ, যেটা ওয়াইড স্প্রেড ইন নেচার প্রমাণ করে। এরপর PW15 15 এর পরে 19, 15টা বড়। PW15 ডক্টর হাসানুল বান্না,
2024 সালের জুলাই বিপ্লব চলাকালে 18, 19, 20 জুলাই এবং আগস্টের 2, 3, 4 এবং 5 তারিখে তৎপরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অসংখ্য ছাত্র জনতাকে চিকিৎসা প্রদান করি। 18 জুলাই দুপুরের পর থেকে আমাদের হাসপাতালে অসংখ্য আহত ব্যক্তি আসলে আমরা চিকিৎসা প্রদান শুরু করি, যাদের অনেকের অপারেশন করতে হয়েছে। 18 জুলাই সন্ধ্যার পরে পুলিশ স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাসপাতালে এসে চিকিৎসা প্রদানে বাধা প্রদান করে, রোগী ভর্তি করতে নিষেধ করে, রোগীর ভর্তি রেজিস্টার চেক করে, রোগীদের তালিকা নিয়ে যায়। 19 জুলাই সকাল থেকে যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হাসপাতালের গেট অবরোধ করে চেয়ার নিয়ে সারাদিন বসেছিল, কোনো রোগী হসপিটালে ঢুকতে দেয়নি। সেদিন তারা হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেয়নি, বেরো হতে দেয়নি। আমাদের হাসপাতালের টেকনোলজিস্ট মিতুর স্বামী মোস্তাকিন বিল্লাহ, যিনি ইনোভা ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট হিসেবে ছিলেন, মিরপুর 10 নং গোলচত্বরের মাথায় গুলিবিদ্ধ হয়। তাকে বিকল্প পথে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি অপারেশনের জন্য নিউরোসার্জন আনার জন্য অ্যাম্বুলেন্স পাঠানোর প্রয়োজন থাকলেও আওয়ামী সন্ত্রাসীরা বেরোতে দেয়নি, তাকে বিকল্প পথে নিউরোসায়েন্স হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। 18 জুলাই থেকে এটা হলো ইবনে সিনা হসপিটাল নিয়ে যায়, তারপরে মৃত ঘোষণা করে। 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আগত গুলিবিদ্ধ রোগীদের ভিন্ন নাম এবং ভিন্ন রোগ উল্লেখ করে লুকিয়ে রেখে গোপনে পুলিশের নজরদারি এড়িয়ে সাধারণ ওয়ার্ডে না রেখে পোস্ট অপারেটিভ আইসিইউ কেবিনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা প্রদান করি। হিউজ নাম্বার, লার্জ স্কেল, রাইট। It deposed that they treated a large number of victims as a result of the injuries inflicted on them, and that many of them had to undergo operations. The deposition of PW15 clearly establishes the large-scale nature of the attack on civilian population and significant number of victims. এরপর PW মানে এই সাক্ষীটা পেজ 44। পরবর্তী সাক্ষী মানে দেখা শেষ করি। ঠিক আছে মালের, আমি যদি এটা PW19 শরীফুল ইসলাম, তিনি যেটা বলেছেন, 18 জুলাই 2024 তারিখে আমরা কুষ্টিয়ার চৌরহাস বিমান মোড় এলাকায় আন্দোলনের অংশ হিসেবে মিছিল করছিলাম। ওই সময় হেলমেটধারী ছাত্রলীগ, যুবলীগ পুলিশি পাহারায় আমাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। 5/8/2024 খ্রিস্টাব্দে সকাল 9টায় আমরা 30-35 জন আন্দোলনকারী রক্সিগোলের মোড়ে সমবেত হই। আমাদের আন্দোলনের সাথে সহমত পোষণ করে সর্বস্তরের হাজার হাজার জনসাধারণ আন্দোলনে যোগ দেয়। আমরা মিছিল নিয়ে জেলা পরিষদের নিকটে মৌবন রেস্টুরেন্টের সামনে উপস্থিত হলে এসআই মোস্তাফিজ 8-10 ব্যক্তি আমাদের লক্ষ্য করে শটগান দিয়ে গুলি ছুটতে থাকে। আমার 2 হাতে গুলি লাগে। ওই সময় এসআই মোস্তাফিজ সহ হেলমেটধারী আরো কয়েকজন আমাকে শটগান দিয়ে গুলি করতে থাকে। 5 আগস্ট কুষ্টিয়া শহরের গুলিতে 6 জন নিহত হয়। 1 তারিখ সন্ধ্যায় আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে 2 জন আন্দোলনকারীকে যুবলীগ এবং ছাত্রলীগের লোকজন কুপিয়ে হত্যা করে। It is clear from the aforesaid deposition of PW19 that the members of Awami League, Jubo League, Satro League, as well as the police force were involved in firing on unarmed civilians, resulting in the death of 6 individuals and injury many more. So the same criteria has been fulfilled. Then Malak PW21 Dr. Zakia Sultana Nila, she deposed that July August 2024 গণ অভ্যুত্থানের 17 জুলাই থেকে আমাদের হাসপাতালে পিলেট এবং গুলিবিদ্ধ রোগী আসতে শুরু করে। ওই দিন 4 জন আহত রোগী আমরা পেয়েছি। 18 জুলাই দিনটি ছিল একটি রক্তস্নাত দিন। ওই দিন আমি ওটিতে ব্যস্ত ছিলাম। তখন দুপুরের দিকে আমার কাছে খবর আসে হাসপাতালে অনেক আহত রোগী এসেছে, তাদের চিকিৎসা করতে হবে। সেদিন আনুমানিক 100 রোগী হাসপাতালে ভর্তি হয়। এর বাইরেও আনুমানিক 100 রোগীকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুপুরের পর আমি যখন জরুরি বিভাগে আসি তখন একটি ভয়াবহ চিত্র দেখতে পাই। সেখানে শতাধিক আহত রোগীকে দেখতে পাই যাদের বয়স 14 থেকে 25-এর মধ্যে। এরপর আগস্ট 2024-এর 4, 5, 6 তারিখেও আমরা এর অসংখ্য আহত রোগী গ্রহণ করি, তাদের অস্ত্রোপচার করি। আমাদের হাসপাতালে চিকিৎসা নেওয়া 493 জন রোগী তাদের এক চোখ চিরতরে হারিয়েছেন।
11 জন 2 চোখ চিরতরে হারিয়েছেন, 28 জন 2 চোখ গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন, 47 জন 1 চোখে গুরুতর দৃষ্টি স্বল্পতায় ভুগছেন, 43 জন 1 চোখে সাধারণ দৃষ্টি স্বল্পতায় ভুগছেন। The aforesaid deposition of PW21 clearly indicates that 493 patients have permanently lost an eye, 11 lost both eyes, and many more were suffering from severe vision impairment, which clearly indicates that the attack against the civilian population was a large scale in nature and causing harm to a significant number of victims. PW8 তিনি বলেন যে এক পর্যায়ে পুলিশ কমিশনার মোজাম্মেলের নির্দেশে পুলিশ আমাদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ শুরু করে। সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের ধোঁয়ায় চারিদিক অন্ধকার হয়ে গেলে ছাত্রলীগ আমাদের উপরে আক্রমণ করে। পরে পুলিশ বিকাল 6টার দিকে আমাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। একজন পুলিশ 5 মিটার দূর থেকে আমাদের লক্ষ্য করে গুলি করে। আমার পিঠে প্রায় 500 গুলিবিদ্ধ হয়। আমার শরীরের অন্যান্য স্থানেও গুলি লাগে। আমার শরীরে গুলি বর্ষণের ঘটনায় মেয়রের বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় আমি রাস্তায় পড়ে। The above deposition clearly shows that the police and Chhatra League had jointly carried out an attack against civilian population. PW8 was inflicted by as many as 500 bullets, which clearly indicates that the attack was a large scale in nature. Then PW9 তখন আমি বললাম, বাবা আমি আমার ছেলেকে পাওয়ার জন্য সকল কিছু সহ্য করতে প্রস্তুত আছি, তুমি বলো। তখন সে ছেলেটি বলল, আশুলিয়া থানার সামনে 6-7টি ছেলেকে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছে, আপনি সেখানে আপনার ছেলেকে খুঁজে দেখতে পারেন। সেখানে গিয়ে একটা পুলিশের পিকআপ গাড়িতে বেশ কয়েকটি পোড়া লাশ দেখতে পাই। Thus PW9 deposed that as many as 6-7 civilians had been burned and left lying on the police pickup. This was corroborated by the deposition of PW10, who stated, আনুমানিক 12:30টার দিকে সে আবার তার বড় ভাইকে ফোন দেয় এবং জানায় সেখানে অনেক লোক গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছে। বেলা আনুমানিক 3:30টার দিকে সে একটি বাসায় আশ্রয় নেয়, কারণ ওই সময় প্রচন্ড গোলাগুলি চলছিল। গুলি থেকে বাঁচার জন্য সে একটি বাড়িতে আশ্রয় নেয়। তারপর আমরা তার কোনো খোঁজ পাইনি। আমার ছেলে সহ আরো 5 জনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ডের পর লাশগুলিকে একটা রিক্সা ভ্যানে চ্যাংদোলা করে স্তূপ করা হচ্ছে। দ্বিতীয় ভিডিওতে একটি পুলিশ ভ্যানের ভিতরে লাশগুলোকে আগুন দিয়ে পোড়ানোর দৃশ্য রয়েছে, যেখানে একজন পুলিশ সদস্যকে আগুনের তীব্রতা বাড়ানোর জন্য কাঠের বেঞ্চ নিক্ষেপ করতে দেখা যায়। This clear from the deposition of PW10 that many civilians were burned by police and that their charred remains were placed on a rickshaw van. As such, it is clear that the attack was a large scale in nature. Consequently, the said attack was widespread in nature. PW12 তিনি বলে মানে PW10 ওই দুজন যেহেতু একই বিষয়ের সাথে ছেলে সহ আরো 5 জনকে পুলিশ তুলে পেট্রোল আগুন দিয়েছে। এটা কি 9 এর? এটা 9 এর হবে আসলে, ইনফ্যাক্ট 9 এরই কন্টিনিউশন এটা। 9 এর আসলে এটা রেফারেন্স দিয়ে পরবর্তী হিসেবে আসছে, রাইট। PW12 যেটা বলেছেন, পরের দিন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 14 দলের একটি সমাবেশে বলেন, আত্মস্বীকৃত রাজাকারদের দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এর প্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ সশস্ত্র অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুয়েট ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর আক্রমণ করে। মিছিলটি শাহ মখদুম কলেজ পার হয়ে স্বচ্ছ টাওয়ারের সামনে পৌঁছালে পশ্চিম দিকে কুমারপাড়া থেকে রাজশাহীর পুলিশ কমিশনার, রাজশাহীর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি কুমার ঘোষ, যুবলীগ নেতা অস্ত্রধারী রুবেল, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাকেশ দত্ত সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী, বোয়ালিয়া থানার তৎকালীন ওসি হুমায়ুন সহ অন্যান্য পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর নির্বিচারে গুলিবর্ষণ, ককটেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দেশীয় অস্ত্র রামদা, কিরিচ ইত্যাদি দ্বারা আমাদের উপর আক্রমণ করে। এর ফলে নারী সহ প্রায় শতাধিক আন্দোলনকারী ছাত্র জনতা গুরুতর আহত হয়। তখন সন্ত্রাসীরা পিছন থেকে হামলা চালায়, গুলি করে, ককটেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেডের অংশ আমার বাম পায়ে লাগে এবং আহত হই। মানে সিমিলারলি এখানে লার্জ স্কেল।
প্রমাণিত হয়েছে। PW13 18 জুলাই থেকে গুলিবিদ্ধ রোগী আসতে থাকে। রোগীদের মাথায়, হাতে, পায়ে, পিঠে, মুখে, গলায় গুলি এবং পিলেট বিদ্ধ ছিল। গুলিগুলো ছিল বড় সাইজের। 4 এবং 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দে যেসব রোগী আসে তাদের অধিকাংশের মাথায়, বুকে এবং গলায় গুলিবিদ্ধ ছিল। বেশিরভাগের মাথার খুলি ছিল না। আমাদের হাসপাতালে 575 জন গুলিবিদ্ধ এবং পিলেট বিদ্ধ রোগীকে বহির্বিভাগের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা থাকলেও সিট সংকুলান না হয় এবং গুরুতর আহত রোগীদের চাপ বেশি থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত 167 জনকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের বেশিরভাগের মাথার খুলি ছিল না। তাদের মধ্যে 4জনকে মৃত অবস্থায় আনা হয়, 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 7 জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। হিউজ নাম্বার অফ ডেথ, লার্জ স্কেল। ওয়াইড স্প্রেডের ব্যাপারে এই সাক্ষীগুলোর বাইরে আমি আর দুটো সাক্ষী যেটা টোটালিটির উপরে সাক্ষী দিয়েছেন, PW47 and 48, নাহিদ ইসলাম and আলী হাসান জুনায়েদ। নাহিদ ইসলাম 156। এখানে নাহিদ ইসলামের জবানবন্দি তো অনেক বড়, তা আমি রেলিভেন্ট অংশটুকু থেকে আসছি। 158 থেকে যদি আমি পড়ি, 158, দি সেকেন্ড প্যারাগ্রাফ ফ্রম দি বটম। 16 জুলাই এই হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দিই। এই তারিখে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাইদকে গুলি করে হত্যা করে। চট্টগ্রামে ওয়াসিম সহ দেশের বিভিন্ন স্থানে মোট 6 জন ওই দিন আন্দোলনের শহীদ হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে 17 জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে গায়েবানা জানাজা, কফিন মিছিলের কর্মসূচি ঘোষণা দিই। তৎপ্রেক্ষিতে ইউজিসি দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়। সেদিন যাত্রাবাড়িতে একজন আন্দোলনকারীকে হত্যা করা হয়। সেদিন বিজিবি, পুলিশ এবং র্যাব সমগ্র বিশ্ববিদ্যালয় ঘেরাও করে ফেলে। গায়েবানা জানাজা শেষে কফিন মিছিল শুরু করলে পুলিশ মিছিলের উপর সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ আমাদেরকে হল ত্যাগের নির্দেশ দেয়। সেদিন ডিজিএফআই আমাদের কর্মসূচি প্রত্যাহার করার এবং সরকারের সাথে সংলাপের জন্য চাপ দেয়। হলের বিদ্যুৎ, পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সরকারের সাথে সংলাপে আমরা অস্বীকৃতি জানাই, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানাই। 17 জুলাই রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করি। আমাদের ভাই বোনদের হত্যা করা হয়েছে বিধায় আমরা সারা দেশের সকল শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই। আমাদের ঘোষণার প্রেক্ষিতে 18 জুলাই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা ছাত্রছাত্রীরা সেদিন রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। আমরা আন্দোলনের নেতৃবৃন্দ জীবনের হুমকির মুখে পড়ি, গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যাই। সেদিন সারা দেশে অনেক ছাত্র জনতা আহত এবং নিহত হয়। সেদিন রাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। একইভাবে 19 জুলাই পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। এতে অনেক ছাত্র জনতা আহত এবং নিহত হয়। 19 জুলাই আমরা বুঝতে পারি সরকার ইলেকট্রনিক মিডিয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গেছে। আমাদের আন্দোলনে আহত ও নিহতদের কোনো খবর মিডিয়াতে প্রচার হচ্ছিল না। মিডিয়ার মাধ্যমে সংবাদ না পাওয়ায় আন্দোলনের অন্যান্য সমন্বয়কদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করি। 18-19 জুলাই দেশব্যাপী যে নৃশংস হত্যাযজ্ঞ চলেছে সে সম্পর্কে জানতে পারি। 19 তারিখ বিকালে সমন্বয়ক আব্দুল কাদেরের সাথে কথা হয়। আমাদের পরামর্শ মতো সে 9 দফা কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকালে আমি নন্দীপাড়ায় আমার বন্ধুর বাসায় আশ্রয় নিই। পরবর্তীতে সমন্বয়ক হাসনাত সার্জিসের সাথে আমার কথা হয়। তখন তারা ডিজিএফআইয়ের হেফাজতে ছিল, আমি তা জানতাম না। আমি অন্যান্য সমন্বয়ক ছাত্রনেতাদের পরামর্শক্রমে 20 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিই। সকল মিডিয়াতে এই ঘোষণাটি পাঠালেও কোনো ইলেকট্রনিক মিডিয়া তা প্রচার করেনি। সেদিন দিবাগত রাতে আমি জানতে পারি সরকার কারফিউ ঘোষণা করেছে। কারফিউতে দেখা মাত্র গুলি নির্দেশ ছিল। নন্দীপাড়ার বন্ধুর বাসাতেই আমি রাতে অবস্থান করি। রাত 2:30টার সময় ডিবি পুলিশ পরিচয় কয়েক ব্যক্তি সেই বাসায় প্রবেশ করে আমাকে হ্যান্ডকাফ
চোখে কালো কাপড় বেঁধে আটক করে প্রাইভেট কারে করে তুলে নিয়ে যায়। এর প্রাইভেট কারে উঠিয়ে আমাকে মারধর করে। এরপর একটি রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে কিছুক্ষণ পরপর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় আমার হাতে হ্যান্ডকাপ, চোখে কালো কাপড় বেঁধে রাখতো, আন্দোলনে কারা জড়িত, কেন আন্দোলন বন্ধ হচ্ছে না এসব জিজ্ঞাসা করতো। আমাকে শারীরিক নির্যাতন করতো। নির্যাতনের ফলে আমি কয়েক দফা জ্ঞান হারিয়ে ফেলি। তারা জানায় আমাকে গুম করা হয়েছে, যদি আন্দোলন না থামায় আর কখনো বের হতে পারবো না। আনুমানিক 24 ঘন্টা শেষে রাতের দিকে আমাকে পূর্বাচল এলাকায় একটি ব্রিজের পাশে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেখান থেকে আমি বনশ্রীর বাসায় যাই। পরে পরিবার আমাকে ঢাকার গণস্বাস্থ্য হসপিটালে ভর্তি করে। সেখানে প্রেস ব্রিফিং করে গুম ও নির্যাতনের কথা প্রকাশ করি। গণস্বাস্থ্য হসপিটালে থাকা অবস্থায় আমি জানতে পারি অন্যান্য সমন্বয়কদেরও গুম করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের এটা নিয়ে আসছি, দেখি। হ্যালো, প্রথমে এখানে বলেছে এবার 162 নম্বর পেজে চলে যাচ্ছে। 5ই আগস্ট সারা দেশে মানুষ ঢাকায় আসতে থাকে। আমরা শাহবাগে অবস্থান গ্রহণের চেষ্টা করি। শহীদ মিনার, চানখার 162। 5ই আগস্ট সারা দেশে মানুষ ঢাকায় আসতে থাকে। আমরা শাহবাগে অবস্থান গ্রহণের চেষ্টা করি। শহীদ মিনার, চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। সেনাবাহিনী এক পর্যায়ে রাস্তা ছেড়ে দিলে আমরা শাহবাগে অবস্থান গ্রহণ করি। কিছুক্ষণের মধ্যে শাহবাগ জনসমুদ্রে পরিণত হয়। আমরা শুনতে পাই ঢাকার প্রবেশ মুখগুলো, যেমন যাত্রাবাড়ি, উত্তরা, গাজীপুর, সাভা, আশুলিয়া সহ বিভিন্ন এলাকা দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করছে। শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা দিই। পথিমধ্যে সংবাদ পাই গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টার করে পালিয়ে গেছে। আরো শুনতে পাই ছাত্র জনতা গণভবনে প্রবেশ করেছে। সন্ধ্যায় আমরা সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের এবং সকল রাজবন্দীর মুক্তি জানাই। আমরা কোনো ধরনের সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন মেনে নিব না বলে ঘোষণা দিই। 5ই আগস্ট ঢাকা সহ সারা দেশের সরকার ব্যাপক হত্যাকাণ্ড এবং নির্যাতনের সংবাদ পায়। সেদিন আমাদের বহু সংখ্যক আন্দোলনকারী ছাত্র জনতা শহীদ এবং আহত হয়। পুরো আন্দোলনের সময় জুড়ে আন্দোলনকারীদের উপর পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলি চালায়। হেলিকপ্টার থেকে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালায় ও নির্যাতন করে। আন্দোলনকারীদের ব্লক রেড দিয়ে গণগ্রেপ্তার করা হয়, গুম করা হয়, হেফাজতে নির্যাতন করা হয়, অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়। আহতদের চিকিৎসা প্রদানে নানাভাবে বাধা দেওয়া হয়। শহীদদের দাফনে বাধা দেওয়া হয়। লাশ গুম করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। শহীদ এবং আহতদের পরিবারকে হুমকি দেওয়া হয়। এই পুরো সাক্ষ্যটা থেকে ওয়াইড স্প্রেড এর প্রমাণ পাওয়া যায়। এটাকে সাপোর্ট করে এই পত্রিকাগুলো সারা দেশে সংঘর্ষ। হ্যাঁ, ওগুলো তো আমরা দেখে ফেলছি। এগুলো আমরা দেখে ফেলছি। করে বললে জোনায়েদটা শুরু হলো 169। আলী হাসান জোনায়েদ। মানে এখানে আমি 171 নম্বর পেজ থেকে পড়ছি। 18 জুলাই আন্দোলনরত ছাত্র জনতার উপর পুলিশ গুলি করে অনেককে হত্যা এবং জখম করে। এছাড়া আহত রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্সেও গুলি করা হয়। সেদিন রাতেই ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। 19 জুলাই আমি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় চিটাগাং রোডে আন্দোলনরত অবস্থায় ছিলাম। সকালে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি বহন নিয়ে সেখানে আসে। বিকালে আনুমানিক 4টার সময় মা হাসপাতালের সামনে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি করলে সেখানে 2 জন নিহত হয়, বেশ কয়েকজন আহত হয়। তখন আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং মিছিল করতে থাকে। চিটাগাং রোডে ভূমিপল্লীর সামনে সম্ভবত বিজিবির হেলিকপ্টার থেকে মিছিলে গুলি চালায়। সামনে থেকে র্যাব, পুলিশ এবং বিজিবির সদস্যরাও গুলি চালায়। 20-25 জন গুলিবিদ্ধ হয়, আহত হয়। আমরা ছত্রভঙ্গ হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাই। সেখানে টানা 3 ঘন্টা গুলি চলে। সেদিন রাতে পুলিশ ও ছাত্রলীগ বাসায় বাসায় গিয়ে আন্দোলনকারীদের খুঁজতে থাকে। সেই রাতে কারফিউ জারি করা হয়। 20 জুলাই সকালে আন্দোলনকারীরা কারফিউ ভঙ্গ করে আবার রাস্তায় বের হই, আন্দোলন চালিয়ে যায়। তারপরে আরেকটু নিচে আসছি। প্রথমে নাহিদ ইসলামকে গুম করে রাখা হয়। 21 জুলাই মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে তাকে সহ 6 জনকে ডিবি হেফাজতে তুলে নেওয়া হয়। গণগ্রেপ্তার চলতে থাকে। 2 শতাধিক মামলায় 2 লক্ষাধিক আসামি করা হয়। ওয়াইড স্কেল। এরপরে 172 পেজে 31 জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন হয়। পুলিশ এই কর্মসূচিতে বাধা প্রদান করে। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন, মোনামি সহ অনেকে আহত হয়।
1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করা হয়। একই সাথে আমরা 1 আগস্ট তারিখে 32শে জুলাই হিসাবে গণনা করার সিদ্ধান্ত নেই। পরবর্তীতে 5 আগস্ট পর্যন্ত 36শে জুলাই হিসাবে গণনা করা হয়। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণা করেন নাহিদ ইসলাম, আমি সহ সেখানে অনেকেই উপস্থিত ছিলাম। 4 আগস্ট যাত্রাবাড়ি এলাকায় আমরা আন্দোলন চালিয়ে যাই। সেদিন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সম্মিলিতভাবে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায়। সেদিন অনেকেই গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়। মানে এখানেও সে টোটালিটি অফ দি ইনসিডেন্টস বর্ণনা করেছেন এবং সেখানে সারা দেশে যে বা ঢাকা শহরের বিভিন্ন স্থানে যে ব্যাপক মাত্রায় এই অপরাধ বা হত্যাযজ্ঞ চলেছে, যেটা ওয়াইড স্প্রেডের ক্রাইটেরিয়াকে ফুলফিল করে, সেটা আমরা দেখালাম। সিস্টেম্যাটিক শেষ হবে মানে আজকের মতো কিছু শেষ করতে হবে। কালকে আমি সিস্টেম্যাটিকটা প্রমাণটা দেখাবো। মাছ